ফুটবলে পার্সোনাল অ্যাওয়ার্ডের সবথেকে বড় অ্যাওয়ার্ডের যে উইনারের নাম সেটা গতকাল রাত্রেই পাবলিশ হয়ে গেছে। উসমান দেমবেলে সে ফার্স্ট হয়েছে কিংবা উইনার হয়েছে। সেকেন্ড হিসাবে আমরা লামিনী আমালকে পাইতেছি। আমরা ফিফথ হিসাবে পাইছি রাফিনহাকে এবং 11th পজিশনে আমরা পাইছি পেদ্রিকে। এই টপ তিনটা প্লেয়ার বার্সা থেকে, মানে এই টপ তিনটা পজিশনে আছে। রবার্ট লেভানডস্কিকে আমরা আরও পরে পাইতেছি। তো আমরা আবার বলতে হয় যে আইতানা বনমাতি, সে বার্সা ফেমিনিন টিমের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। সেও মানে উইমেন্স যে ব্যালন্ডরটা আছে সেটা উইন হয়েছে। আর এই নিয়ে সে টানা 3বার উইন হয়েছে, শুধু যে 2025-এ তা না। 2023-তে সে উইন হয়েছে, 24-এ উইন হয়েছে, এখন 25-এ এসে আবার সে এটা মানে উইন করতে পারছে। তো তার যে লিগেসি কিংবা একই ধারায় তিনবার উইন হয়, এটা কিন্তু সহজ বিষয় না। আমরা ব্যালন্ডর আরও বেশ কিছু প্লেয়ারকে, বেশ কিছু বলতে আমরা তো ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখছি যে টানা 2বার তিনি উইন হয়েছেন। মানে লিওনেল মেসিকে আমরা 4বার দেখছি। মেসি তো মেসি, লিওনেল মেসি তো ওইটা অন্য হিসাব। কিন্তু টানা 2বার উইন হওয়ার যে ইয়াটা, সেটা হয়তো আমাদের কাছে একটু নর্মাল মনে হইতে পারে বা এইটা একটু স্বাভাবিক মনে হইতে পারে, কিন্তু টানা 3বার উইন হওয়া এইটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর টানা 4বার উইন হওয়া সেটা তো অবিশ্বাস্য, কিংবা সেটা আসলে সাধারণ কোনো মানুষের পক্ষে করা সম্ভব কিনা সেইটা একটা বিষয়। লিওনেল মেসি আসলে সাধারণ মানুষ কিনা সেটাও মানে প্রশ্ন হিসাবে থাকে এই জায়গাতে। তো ওইটা ভিন্ন বিষয়। আমরা আইতানা বনমাতিকে দেখতেছি, সে উইমেন্স ব্যালন্ডোরটা টানা 3বার উইন হয়েছে। এটা কিন্তু খুবই সহজ বিষয় হিসাবে দেখতেছি না, সাধারণ কোনো বিষয় হিসাবে মনে করতেছি না। যদি সে 2023, 2024 এই 2বার উইন হইতো, তাহলে সেটা মানে একটু স্বাভাবিকই থাকতো। 2025-এ এসে যদি অন্য কেউ উইন হইতো, তাহলে সেটা মানে নর্মালাইজ, মানে নর্মাল থাকারই একটা ইয়া থাকতো। যেহেতু টানা 3বার হয়ে গেছে, সেহেতু তার যেই মর্যাদা কিংবা তার যে একটা মানে ফুটবলীয় যেই মানে কি বলবো, একটা শক্ত অবস্থানে যাওয়ার যে বিষয়, সেইটা ইতিমধ্যে ঘটে গেছে। আর তার সাথে অন্য কাউকে মানে সে তো উইমেন্স মানে সাইডের, তো উইমেন্সের অন্য কাউকে যদি তার সাথে তুলনা করতে চাওয়া হয় কিংবা করা হয়, সেক্ষেত্রে সেটা কতটুকু পরিমাণ মানে হবে সেটা একটা বিষয়। কারণ উইমেন্সের টানা 3বার মানে ব্যালন্ডোর আর কেউ চ্যাম্পিয়ন হয়েছে কিনা সেটা আসলে আমার জানা নাই। হয়তো এটাই ফার্স্ট সে হিস্ট্রি ক্রিয়েট করছে। অন্যদিকে আমরা অন্যদিকে আমরা বার্সেলোনার সাবেক প্লেয়ার উসমান দেমবেলেকে দেখতেছি। সে গতকাল রাত্রে ব্যালন্ডোরের জন্য ফাইনালি সে সিলেক্টেড হয়েছে। তো তাকে অবশ্যই কনগ্রাচুলেশন। এইটা অবশ্যই বলতে হয় যে ডেজার্ভিং ছিল। এত বেশি পরিমাণ এই জায়গাতে মানে মানে জামে মানে একটু বেশি পরিমাণ মানে প্যাচ যেটাকে বলা হয়, সেইটা খোঁজার চেষ্টা করব না। যদিও সেকেন্ড হয়েছে বার্সার লামিনী আমাল। সেকেন্ড হয়েছে, যেহেতু বার্সার প্লেয়ার সেকেন্ড হয়েছে, তো সেই অর্থে হয়তো এইরকম একটা মানে অনেকেরই ধারণা তৈরি হইতে পারে যে অনেকে হয়তো লামিনী আমাল কেন ফার্স্ট হইল না, কেন চ্যাম্পিয়ন হইল না, এই সংক্রান্ত হয়তো আলোচনা কিংবা তর্ক যেটাকে বলা হয়, সেইটার হয়তো সৃষ্টি হইতে পারে। তবে আমি এই জায়গাতে অবশ্যই যাব না, তর্ক কিংবা বাড়তি কোনো কথা ওইটাতে যাব না। কারণ আমি গতকাল রাত্রেও বলছি যে উসমান দেমবেলে কেন মানে এই জায়গাটা অবশ্যই গ্রহণযোগ্য। মানে উসমান দেমবেলে চ্যাম্পিয়ন হয়েছে, ব্যালন্ডোর জিতছে, এইটা এত বেশি পরিমাণ বিতর্কের কোনো সুযোগ আসলে আমি দেখতেছি না। গতবারের যে ইয়াটা ছিল, ব্যালন্ডোরটা ছিল, এখানে ভিনিসিয়াস জুনিয়রের অনেক বেশি পরিমাণ একটা সম্ভাবনা ছিল, সে অনেক কাছে গিয়েও সেইটাকে টাচ করতে পারে নাই। আমরা শেষমেশ রদ্রিকে দেখছি যে সে সেটা লিফট করছিল। তো ওইটা নিয়ে হয়তো অনেক ধরনের কথা হইছে পরে, এখনও হইতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু আমি এইবারের যে ইয়াটা গেল, ব্যালন্ডোরের সিরিমনিটা গেল, এইখানে যে খুব বেশি পরিমাণ
মানে সিলেকশন যেটা আছে, একদম ফাইনাল সিলেকশন যেটা, ওইখানে যে অনেক বেশি পরিমাণ মানে ফ্যাচ খোঁজা কিংবা তর্কে যাওয়ার মতো কোনো কিছুর সৃষ্টি হয়েছে, সেটা আসলে বলার কোনো সুযোগ ওইভাবে নাই। মূলত যে বিতর্কের সৃষ্টি হয় সেই জায়গাটা হইতেছে মেন্স যে ব্যালন ডরের জন্য যে নমিনেট হয় ওই জায়গাটা। তো ওসমান দেমবেলে অনেকটাই সে তার পার্সোনাল জায়গা থেকে সে নিজেকে খুব ভালোভাবে ফেয়ারলি প্রেজেন্ট করতে পারছিল গত সিজনে, এইটা আসলে মানতেই হবে। এখানে যে দ্বিমত হওয়া কিংবা মানে খুঁত যেটাকে বলা হয়, ওইটা খুঁজে বের করা বা ওইটাকে মানে খুঁড়ে খুঁড়ে বের করার যে ইয়াটা, ওইটা আসলে এত বেশি পরিমাণ মানে ঠিক হবে না, বা ওই দিকে আমি যাবো না। আর ওইটা মানে ইয়া হবে না। সে যেহেতু চ্যাম্পিয়ন হইছে, উইন হইছে, ইতিমধ্যেই সে হিস্ট্রির অংশ হয়ে গেছে। লামিনে আমাল খুবই কাছে গেছে, একদম কাছে, যেটা আমি মনে করতেছি যে তার যে কনফিডেন্স আছে সেইটাকে অনেক বেশি পরিমাণ বুস্ট করবে এবং এইটার দরকার আছে। আর অবশ্যই সে যে অবস্থা এখন আছে এইটা থেকে আরও বেশি পরিমাণ মানে করার কিংবা বার্সাকে দেওয়ার যেই সময় কিংবা সুযোগ, দুইটাই সে তৈরি করে নিতে পারবে বলে আমার ধারণা। আমি মনে করতেছি যদিও সেটার জন্য তার যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্কিংয়ের প্রয়োজন আছে, যথেষ্ট পরিমাণ ধৈর্যের প্রয়োজন আছে। সে যদি তার মনোযোগটা সে হোল্ড করতে পারে, কনসিস্টেন্সিটা মানে ঠিকঠাকভাবে সে রান করতে পারে, সেক্ষেত্রে দেখা যাবে যে তার মানে এই ধরনের অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা জেতা তার জন্য মানে সমস্যার কোনো কিছু হবে না। সে খুব তাড়াতাড়ি উইন করতে পারবে বলে আমি মনে করতেছি। যদিও আমরা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অনেক ধরনের কথা আগেও শুনছিলাম, আমরা আগেও অনেক অনেক মানে অনেক শক্তপোক্তভাবে তাকে নিয়ে কথা শুনছিলাম যে সে এইটা জেতার দিকে এগিয়ে যাবে, কিংবা সে নিজেও গতবার মানে গত বছর সে আমরা দেখছিলাম যে তার যে ন্যাশনাল টিম আছে পিএসজি, ওইখানে সে কোন কোন ম্যাচ খেলবে, কোনটা খেলবে না, বা ইম্পর্টেন্ট খেলবে, কোন ধরনের ম্যাচ খেলবে, ওই ধরনের সে কথা বলতেছে। তো ওইগুলার মূলে কী ছিল, ওইগুলার পেছনে কী ছিল, কিংবা ওইগুলার ফাউন্ডেশন কী ছিল, তো ওইগুলার বেসটা এরকম ছিল যে সে ব্যালন ডর উইন হইতে চায়, তাও 2025-এরটা। কিন্তু এইবারে সে টপ 10-এ ছিল, তার র্যাঙ্কিং 7, খুব সম্ভবত সে 7 হয়েছে। তো অনেকটাই সে কাছে চলে আসছে, সেটা ঠিক আছে, তারও সামনে সুযোগ আছে বলে আমি মনে করতেছি। তবে মানে সেটা কিভাবে হয় না হয় সেটা তো মানে দেখা যাবে, সময় আসলে সেটা দেখা যাবে। আর রাফিনা আমরা 5 নাম্বার পজিশনে দেখতেছি, 5th পজিশনে। তো এইটা নিয়ে অনেক ধরনের কথার তৈরি হইতেছে, অনেক ধরনের অনেক জায়গা থেকে কথা আসতেছে যে তাকে 5 নম্বরে, অন্ততপক্ষে সে 3-এ ডিজার্ভ করতো, 4-এও থাকলে মানে ইয়া হইতো, 4 না, সে টপ 3-তে অনেকটাই ডিজার্ভ করে অনেকেই বলতেছেন। কিন্তু ফ্রান্স ফুটবল তো আর অনেকের কথায় চলে না, তাদের নিজস্ব মানে সিলেকশন টিম আছে, কমিটি আছে, তাদের ভোটার আছে, তারা ভোটিংয়ের মাধ্যমে অনেক কিছু সিলেক্ট করে। আবার তাদের নিজস্ব যে মতামতটা কিংবা তারা যেইভাবে মানে চিন্তাভাবনা করে সে অনুযায়ী আগায়, ওইটা তো মানে তাদের এক্সপার্ট যারা আছে কিংবা স্পেশালিস্ট যারা আছে ওইগুলোর উপরে তারা অনেক বেশি পরিমাণ ডিপেন্ডেন্ট থাকে। যদি তারা অনেকেরই কথা শুনতো সেক্ষেত্রে হয়তো উসমান দেমবেলের আর ব্যালন ড'র জেতা হইতো না। তো গতবার হয়তো রদ্রি সে পাইতো না। আম, তো ফ্রান্স ফুটবল তারা মানে এক যখন অনেক বড় একটা অনুষ্ঠান হয়, অনেক ধরনের অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন মানে লিস্টিং করা হয়, সিরিয়াল করা হয়, কিংবা এরকম যে ব্যালন ডিওরের জন্য টপ 10 নির্ধারণ করা হইতেছে, তারপর আবার 11 থেকে 30 মানে টপ 20 আবার 20 ইয়া করা হইতেছে, সিরিয়াল করা হইতেছে। তখন একটা প্লেয়ার মানে বিশেষ করে টপ 10-এর জায়গাটা একটা একটা দুইটা পজিশন নিয়ে কথার সৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। আহ, অনেক অনেক অনেকেই মানে মানে মানতে পারেন না এইরকমও মানে সিলেকশন দেখা যায়, যেমন রাফিনার বেলায় এটা আমাদের জন্য অনেকটাই মানে অমান্যকর যে বিষয়টা, মেনে না নিতে পারার মতো যে একটা অবস্থা,
সেইটার সৃষ্টি করতেছে, কিন্তু সেইটা তো আসলে মানে মানে আমরা যে মেনে নিতে পারতেছি না ওইটা তো আসলে মানে ফাইনাল কোনো আউটকাম না। আসলে ওইটা তো মানে আমাদের ভাবনার জায়গা। তারপরে হইল গিয়ে সে আসলে ফিফথ পজিশনে আছে এবং ওইটাই অফিসিয়াল। তো ইতিহাস হিসাবে কিংবা হিস্ট্রি হিসাবে সে ফিফথ হয়েছে 2025-এ, ওইটাই নির্ধারিত হবে এবং ওইটাই মানে একদম স্থায়ী অবস্থায় থাকবে। তো সেইটা আমাদেরকে অবশ্যই আমার কাছে মনে হয় যে মেনে নিতে পারাটা কষ্টকর হলেও মেনে নেওয়াটা দরকার। যত তাড়াতাড়ি এইটা যুক্তির সহিত, বুদ্ধির সহিত কিংবা বিভিন্ন রকমের মানে বিচার বিশ্লেষণের মাধ্যমে যদি আয়ত্ত করা যায়, মেনে নেওয়া যায়, ততই মঙ্গল বলে আমি মনে করতেছি। তো রাফিনাকে ফিফথ পজিশনে রাখা হয়েছে, তার আগে আবার সালা আছে, থার্ড পজিশনে আমরা বিতিনিয়াকে দেখতেছি। এই প্লেয়ারটা পিএসজির হয়ে মিডফিল্ডে খেলছে গত সিজনে, অবশ্য সে মিডফিল্ডার। তার ওই জায়গাতে যতটুকু পরিমাণ কন্ট্রিবিউশন ছিল, মানে ওই জায়গা থেকে তার দলের জন্য কন্ট্রিবিউশন, অবশ্য তার যে পার্সেন্টেজটা কিংবা তাকে সিলেক্ট করার যে একটা পারসেপশন, এইটা ইনক্রিজ হয়েছে মূলত পিএসজি তারা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে। আর ওইখানে তো সে ওই যে স্টেজটা ছিল, ওই স্টেজে সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, তো ওইগুলার কারণে আসলে তাকে ঘিরে কিংবা তাকে নিয়ে যে একটা প্রপোর্শন তার সামনে থাকার, সেইটা বেড়ে গেছে। আবার আমরা আরেকটা আরেকটা জিনিস আমার মাথায় আসে। তো মানে বিতিনার অবস্থা এমন হয়েছে যে তাকে প্রায়োরিটি দিতে দিতে একটু বেশি পরিমাণ দেয়া হয়ে গেছে আমার কাছে। মানে মানে মনে হয়েছিল, মানে মনে হইতেছে আর কি, যে সে যদি মোটামুটি 2 থেকে 4টা একটু দেখার মতো স্কোর যেটা আছে ওইটা যদি করতে পারতো কিংবা অ্যাসিস্ট করতে পারতো, যে খুবই হাইলাইট হয়েছে, খুবই বেশি পরিমাণ মানুষজন অ্যাট্রাক্ট হয়েছে, এইরকম যদি 2-4টা পাস, মানে পাস বলতে অ্যাসিস্ট, পাস তো করলে হবে না, পাসকে তো গুলে রূপদান দিতে হবে, বা পাঁচকে তো মানে পাঁচ থেকে তো পজিটিভ আউটকাম আসছে, সেইটা তো প্রুভ করতে হবে। তো সেই জন্য বলতেছি, খুবই দেখার মতো যদি যদি 2-4টা অ্যাসিস্ট করতে পারতো কিংবা যদি এমন দুই দুই তিনটা গোল করতে পারতো যেগুলা খুবই হাইলাইট হয়েছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সে টপ 2-এ চলে আসার একটা সম্ভাবনা মানে ফ্রান্স ফুটবল তৈরি করে দিত কিংবা তারা নিয়ে আসতো। লামিনী আমালকে হয়তো টপ 3-তেও দিয়ে দিতে পারতো। এই যে বিথিনাকে যেইভাবে মানে তারা মানে প্রায়োরিটি দিচ্ছে কিংবা খুব বেশি পরিমাণ যে মানে তার তার দিকে মনোযোগী হয়েছিল, ওইগুলোর উপরে বেস করেই বলতেছি। কারণ বিতিনা টপ 3-এ আছে কিন্তু রাফিনা 5 নম্বরে, আবার সালা 4 নম্বরে। সালা এবং রাফিনিয়া এই দুইটার আগে বিতিনিয়া চলে আসছে, তার মানে ওই প্লেয়ারটাকে নিয়ে তারা অনেক বেশি পরিমাণ ঘাটাঘাটি করছে, অনেক বেশি পরিমাণ রিথিঙ্ক করছে, অনেক বেশি পরিমাণ রিসার্চ করছে বলে আমি মনে করতেছি। ইভালুয়েশন তো আর ছিলই, ডিসকাশন তো থাকবেই, এই যে সব প্রসেস আছে, আমার কাছে মনে হয় যে এই যে 4-5টা আমি স্টেপের কথা বললাম প্রসেস, এইগুলা হইতেছে ডিসিশন মেকিংয়ের জন্য বেসমেন্ট কিংবা বেসিস। এইগুলার উপরে ডিসিশন, এগুলাকে মানে ভিত্তি করেই আসলে ডিসিশন মেক করা হয়ে থাকে বলে আমার ধারণা, আমি মনে করি। তো এই যে যেগুলা বললাম এইগুলা খুব ভালোভাবে তারা অ্যানালাইসিস করছে, এরপরে ডিসিশনে গেছে। তো সালার আগেই বিথিনাকে দিয়ে দিছে, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। তো এই জন্যই বলতেছি, সে যদি এমন কোনো অ্যাসিস্ট করতে পারতো, এমন কয়েকটা 2-4টা, অথবা স্কোর করতে পারতো 2 বা 3টা, যেগুলা খুব বেশি পরিমাণ হাইলাইট হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট মানে মোমেন্টামে ছিল, সেক্ষেত্রে হয়তো তাকে টপ 2-এ দিলেও দিতে পারতো মানে ফ্রান্স ফুটবল। তো সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ হয়তো মানে অবাক করার মতো মানে বিষয় তৈরি হইতো, বা মানে যাই হোক, এখন টপ 3-তে সে আছে, সেটাও যে কম সেটাও মনে করছি না। কারণ ব্যালন ড'রের জন্য যে টপ 3-র যে লিস্টটা আছে, এইখানে যে খুব বেশি প্লেয়ার ঢুকতে পারে বা হয়ে ওঠে সেটা কিন্তু না। আমরা খুব কম সংখ্যক প্লেয়ারকে, খুবই প্লেয়াররা যারা খুবই কি বলবো মানে অনেক ট্যালেন্টেড, অনেক বেশি পরিমাণ টিমের জন্য ইম্প্যাক্ট ছিল, এরকম অনেক প্লেয়ারও টপ 2 কিংবা টপ 3-তেও অনেক সময় আসতে পারে নাই। আর সবার তো পক্ষে তো আর এই অ্যাওয়ার্ডটা উইন হওয়া সম্ভব হয়নি।
এইটা একটা আফসোসের জায়গা অনেক প্লেয়ারের জন্য, আমার জন্য না। আমার জন্য আফসোসের বলতে এখানে তো মানে আমি তো এমন কোনো প্লেয়ারকে দেখতেছি না যে এই প্লেয়ারটা মানে আহ, মানে মানে এখানে আফসোস করার মতো আমার পার্সোনাল জায়গা থেকে এখন অবধি নাই, তবে সামনের দিকে হবে কি না সেইটা দেখতে হবে। তবে আহ, যদি যেহেতু আফসোসের বিষয়টা চলেই আসছে সেক্ষেত্রে বলে ফেলি। আহ, আমরা অ্যাঙ্গেল ডিমারিয়াকে দেখছিলাম, অ্যাঞ্জেল ডিমারিয়া। আমরা এই প্লেয়ারটাকে খুব ভালোভাবেই চিনি। আর্জেন্টিনার কত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিলেন তিনি, ইতিমধ্যেই তিনি অবসরে আছেন। আর তিনি রিয়াল মাদ্রিদের হয়েও খেলছেন। আমরা আহ, ডিমারিয়াকে পিএসজিতেও দেখছি। তারপর এখন বর্তমানে খুব সম্ভবত মুনাকোর হয়ে তিনি খেলতেছেন। আহ, তো আমি ডিমারিয়ার কথাটা এখানে এই কারণে আনলাম, আমার কাছে মনে হয় যে ডিমারিয়ার যদি এই এই যে অ্যাওয়ার্ডটা আছে ব্যালন্ডর, এইটা যদি উইন হইতে পারতেন সেক্ষেত্রে আমার আফসোসের জায়গাটা কিছুটা ডিক্রিজ হইতো বা একটু হ্রাস পাইতো। আমরা তো আফসোসের কথা বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যাবে, যে উসমান দেমবেলে তিনি ব্যালন্ডর উইন হয়েছেন, কিন্তু আমরা দেখতেছি যে ডিমারিয়ার মতো প্লেয়ার, নেইমার জুনিয়রের মতো প্লেয়ার, তারা কিন্তু মানে ব্যালন্ডর উইন হইতে পারে নাই। আবার যদি বলি আমরা কেভিন ডি ব্রুইনাকেও কথা বলতে পারবো, কেভিন ডি ব্রুইনাকে নিয়েও সামনে মানে কথা বলা যাবে। কেডিবিও কিন্তু এই অ্যাওয়ার্ডটা মানে মানে আমি যাদেরকে দেখছি খুব ভালোভাবে, কিংবা ছোটোবেলা থেকে যাদের প্রাইম যেই সময়টা বলা হয় সেইটাও একটু একটু হলেও দেখে দেখে আসতেছি, তাদের কথাই বলতেছি। এই জন্য এই জায়গাগুলো আমার জন্য আফসোসের। তবে আমরা যদি পেছনের দিকে যাই, যেটা হিস্ট্রি, আমি যেটা মানে পরবর্তীতে কিংবা বর্তমান সময়ে একটু পড়ার মাধ্যমে কিংবা একটু সোশ্যাল মিডিয়ার কল্যাণে, অথবা নিউজ পোর্টাল আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, সাইটগুলো আছে, ওইগুলাতে লেখালেখি থেকে শুরু করে আর্টিকেলগুলো সব কিছুই রিডিং করে পড়ার মাধ্যমে কিংবা ভিডিও আছে, ছবি আছে, সব কিছু দেখার মাধ্যমেই জানতে পারছি এবং বুঝতে পারছি যে আরও অনেক প্লেয়াররা আছেন যারা এই অ্যাওয়ার্ডটা উইন হইতে পারেন নাই। ওইটাও একটা আফসোসের জায়গা হিসেবে থাকবে। এই কারণে এই বিষয়টা এখন বলতেছি, যেহেতু কথার ইয়াতে চলে আসছে, তো এই বিষয়টা আপাতত এইখানেই থাক। এখন আবার চলে আসি আইতানা বনমাতি, তার বিষয়ে। আমরা তাকে দেখতেছি যে সে এইবার উইন হয়েছে টানা 3বারের মতো, এইটা কিন্তু ছোটো কোনো বিষয় না। বার্সা থেকে মহিলা যে ইয়াটা আছে, নারী যে টিমটা আছে, ওইখান থেকে যে টানা 3বার কেউ উইন হয়েছে সেটাও তো হয় নাই, সেই প্রথম। এই জন্যই বলতেছি যে হিস্ট্রি ইতিমধ্যে সে ক্রিয়েট করে ফেলছে, রাইট করে ফেলছে। আর উসমান দেমবেলে সে তো বার্সার সাবেক প্লেয়ার ছিল, সে আবার তার যে স্পিচ আছে, সে যে ওই অনুষ্ঠানে গতকাল রাত্রে, বাংলাদেশ সময় রাত্রে ছিল, ওইখানে যে সে স্পিচ দিচ্ছে, ওইখানে সে আবার বার্সাকে প্রেস করছে, বার্সাকে প্রশংসা করছে, সে লিওনেল মেসির নাম স্পেসিফিক্যালি এবং বার্সার সাবেক প্লেয়ার এবং লিজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তার নামটা সে উচ্চারণ করছে কিংবা বলছে। আমরা গতকাল রাত্রে আবার বার্সা সাবেক প্লেয়ার লিজেন্ড রোনালদিনহোকেও দেখছিলাম, তো অনেকেই ছিলেন অনুষ্ঠানে। অবশ্য অনুষ্ঠানে এই ধরনের ইনভাইটেশন দেয়া এটা খুবই সাধারণ বিষয়, এগুলা খুবই যে মানে মানে অবাক করার সেটা না, কারণ এগুলো সবসময়ই হয়ে থাকে। আমরা রোনালদিনহোকে দেখছিলাম যে তিনি এসে আহ, মানে উইমেন্স ব্যালন্ডর যেটা যে পাইতেছে তার নামটাও মানে ইয়া করছেন, পাবলিশ করছেন, রিভিল করছেন। আর তো উসমান দেমবেলের ইয়াটা সে ওইখানে স্পিচ দিছে, আমরা তাকে অনেক ইমোশনাল অবস্থায় দেখছি, সেইটা ঠিক আছে। সে বার্সার নামটা নিছে কারণ সে মনে করতেছে যে তার কেরিয়ারের প্রাইম যে বিল্ডিংটা ছিল ওইটা সে বার্সাতে এসে খেলার মাধ্যমে সে ওইটা করতে পারছে। আবার সে লিওনেল মেসির কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে, সেইটাও সে মানে রিয়ালাইজ করছে কিংবা সেটা সে মানে বলছে। এইটা ঠিক আছে। তার যেই আহ, মানে তার যে একটা সফট মানে হার্ট কিংবা একটা জায়গা আছে, সেইটা এই জায়গাগুলো থেকে বোঝা যায়। আসলে যখন কেউ বড় কোনো অ্যাওয়ার্ড উইন হয় তখন ওই মুহূর্তে সে তার পেছনের জায়গাগুলো যেখান থেকে যে সে শিখে শিখে আসতেছে,
যে জায়গাগুলো তাকে অনেক বেশি পরিমাণ লার্নিংয়ের জন্য স্কোপ দিছে, ওইগুলা কেউ রিয়ালাইজ করতেছে কি না, ওই সময়ে বলতেছে কি না, কিংবা এক মাথার মধ্যে আছে কি না, শব্দ বাক্যতে নিজের অনুভূতিগুলা প্রকাশ করতেছে কি না, ওই বিষয়গুলা একটা প্লেয়ারের সফট যে জায়গাটা এবং তার যে একটা মানে দম্ভহীনতা সেইটাকে প্রকাশ করে। তো উসমান দেমবেলেকে আমার কখনোই মানে খুব বেশি পরিমাণ মনে হয় নাই যে আমি অনেক বড় একটা প্লেয়ার, আমি অনেক কিছু করতে পারি, এরকম 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 কখনোই মনে হয়নি। সে বার্সাতে ছিল ওই সময়ে, তার অনেক ছিল, তাকে নিয়ে কথা বলারও সুযোগ আছে। কারণ মানে আমরা খুব সাধারণত মানে একটা প্লেয়ার যখন খুবই ভালো কোনো মুহূর্তে খুব ভালো কিছু করে, পারফর্মের কথা বলতেছি, তখন আসলে সে চোখের সামনে আসা কিংবা দৃশ্যমান হওয়াটা সহজ হয়ে যায়। আবার ওই মুহূর্তে যখন সে মানে কোনো ভুল করে বসে কিংবা মিস করার যে বিষয়টা, সেটা হলেও মানে প্লেয়ারটা কিন্তু হাইলাইট হয়ে যায়। তো আমরা বার্সা কিন্তু 2019-এ খুব সম্ভবত লিভারপুলের এগেইনস্টে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের থেকে কোয়ার্টার ফাইনাল না সেমিফাইনাল ছিল ওইটা, খুব সম্ভবত মানে ওইখান থেকে মানে হেরে বাদ হয়েছে। তো লিভারপুলের মার্ট অ্যানফিল্ডে হয়েছিল, ওইখানে তারা মানে মানে তারা করছিল কামব্যাক যেটাকে বলে, কিংবা তারা খুবই দারুণ পারফর্ম করছিল, সেটা তো বলতেই হবে। পারফর্ম যেহেতু ভালো ছিল, দারুণ ছিল, তাহলে তো সেইটাকে দারুণই বলতে হবে, এখানে তো আর মানে মানে যদি কিন্তু কোনো সুযোগ থাকে না। তো তারাও এখানে খুবই ভালো পারফর্ম করছিল, কিন্তু ফার্স্ট যে ম্যাচটা ছিল বার্সার হোম গ্রাউন্ডে ক্যাম্প নুতে, ওইখানে লিওনেল মেসিও ছিলেন। মেসির কাছ থেকে আমরা দুর্দান্ত একটা মানে ফ্রি কিক দেখতে পারছিলাম, সেইটা ঠিক আছে, কিন্তু ওই ম্যাচটাতে উসমান দেমবেলে খুবই বড় একটা ভুল করছে, সেইটাও কিন্তু মানে বলতেই হয়। যেহেতু উসমান দেমবেলেকে নিয়ে কথা আসতেছে, স্মৃতিচারণ আসতেছে, পেছনের দিকটা আসতেছে, সে আবার গত স্পিচে তার ওইখানে স্পিচে বলছিল বার্সার কথা, ওইখানে আবার লিওনেল মেসির কথা বলছে, তার মানে সেও ওই সময়টাতে কিছুটা মানে তার মানে কি বলবো, স্বপ্নের মধ্যে হলেও সে বিচরণ করতেছে, তার রিয়েলাইজেশনের মধ্য দিয়ে সে ওই জায়গাটা ভিজিট করে আসতেছে, সেইটা ঠিক আছে। তো আমিও এখন একটু পেছনে গেলাম, আমরা দেখছি যে লিভারপুলের এগেনস্টে সে কিন্তু ভালো একটা সুযোগ মিস করছিল, ওই গোলটা যদি সে করে ফেলতো তাহলে মানে 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 রেজাল্টের যেই পার্থক্য কিংবা ডিফারেন্স সেইটা কিন্তু ক্রিয়েট হইতো, ওইটা কিন্তু বার্সার পক্ষে আসার একটা সম্ভাবনা তৈরি হইতো। যাই হোক, সেটা অনেক পুরনো আলাপ, প্রায় 5 বছরের মতো হয়ে গেছে। তবুও ওই একবারই দেখছিলাম, আর কখনো হাইলাইটই দেখা হয়নি। হাইলাইট দেখা হয়নি বলতে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো যে ভিডিওগুলো আছে যেইগুলোকে আমরা, আচ্ছা যাই হোক, আমরা ছোটো ছোটো যে ভিডিওগুলো মানে সামনে আসে সেগুলোর কল্যাণে কিংবা মানে বিভিন্ন রকমের যে ইয়াগুলো আছে, নিউজ পোর্টালগুলো আছে, ওগুলোতে নিউজ করার মাধ্যমেও সেইগুলা মানে জানা গেছে কিংবা রিয়েলাইজেশনে ছিল। তবে মূল যে ভিডিওটা ওইটা একবারই দেখছিলাম, ওই লাইভটা, ওই লাইভেই আমরা খুব ভালোভাবেই দেখছিলাম যে উসমান দেমবেলে ওই যে শ্যুটটা করছিল, এখানে সে গোলকিপারই শুধু সামনে ছিল, ওইটা সে মানে এমন একটা করছিল। তো ওইটা কোনোভাবেই তার তাকে কোনোভাবেই মানে রাইট ওয়েতে আমরা আমাদের কাছে প্রেজেন্ট করে না। ওই মিসটা তাকে মানে একটা খারাপ বৈশিষ্ট্যের কিংবা মানে তার একটা দুর্বল জায়গা হিসাবেই চিহ্নিত করে এবং ওইভাবেই আমাদের কাছে তাকে উপস্থাপন করে, এবং ওইটাও মানে মানে মাথায় ছিল কিংবা ওইটা হয়েছে, তো বলে দিলাম। তো এটাই হইতেছে মানে মূল কথা, যে সে চ্যাম্পিয়ন হয়েছে কিংবা এই অ্যাওয়ার্ডটা জিতছে, এইখানে এইটা নিয়ে খুব বেশি পরিমাণ যে ক্রিটিসিজম যেটাকে বলা হয় কিংবা খুব বেশি পরিমাণ সমালোচনা করার আসলে ওইভাবে সুযোগ নাই। সে তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ইমপ্রেসিভ ছিল। আমরা জানি যে এই অ্যাওয়ার্ডটা জিততে হলে একটা প্লেয়ারের 3টে ক্যাটাগরি খুব ভালোভাবে মেনটেন করতে হয়, ও এখানে আবার ইমপ্রেসিভ ক্যারেক্টার যেইটা আছে সেইটাকে খুব খুব বেশি পরিমাণ প্রাধান্য দেওয়া হয়, আবার ফেয়ার প্লেটাও ওই আছে। তো সে তো অবশ্যই ফেয়ার প্লে করছে, তার ইন্ডিভিজুয়াল পারফর্মটা সলিড ছিল, তার টিমটা আবার হয়েছে মানে ক্লাব ফুটবলের সর্বোচ্চ লেভেলের মানে সর্বোচ্চ সম্মানদারি যে
ইয়াটা টাইটলটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেটা উইন হয়েছে। আমরা জানি ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপটা আসলে চ্যাম্পিয়ন্স লিগের যেই মর্যাদা সেইটা কখনোই ওইভাবে পায় নাই। হয়তো খাতায় কলমে আছে, মানে যখন লেখা হইতেছে তখন চ্যাম্পিয়ন্স লিগই বলা হইতেছে, ওয়ার্ল্ড কাপ বলা হইতেছে না। কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপকে ঠিকই ক্লাব ওয়ার্ল্ড কাপই লেখা হইতেছে, কিন্তু সম্মানের দিক বিবেচনায় আলোচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে মর্যাদা কিংবা তার যে লেভেলটা সেইটা আমার কাছে মনে হয় যে নিঃসন্দেহে ক্লাব ফুটবল থেকে উপরে। তো পিএসজি তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে গত সিজনে। ওইখানে উসমান দেমবেলের ধারাবাহিক পারফর্ম ছিল, তার ফেয়ার প্লে ছিল, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল ইমপ্রেসিভ, তার ক্যারেক্টার মাঠের ভেতরে এবং বাইরে দুই জায়গাতে ছিল দারুণ। আবার আর যে ক্রাইটেরিয়া আছে ওইটাও ফিল আপ হয়েছে তার মধ্য দিয়ে। সব কিছু বিবেচনায় সে একটা মানে যে অ্যাওয়ার্ডটা উইন হয়েছে সেইটা সর্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পাইতেছে বলে আমার ধারণা। আমিও এখানে এত বেশি পরিমাণ যে আমার বার্সা টিমের প্লেয়ার সে সেকেন্ড হইল, তার উইন হওয়া দরকার ছিল, এইটাকে সামনে নিয়ে এসে এই বিষয়টাকে সামনে নিয়ে এসে এত বেশি পরিমাণ তর্ক বাড়াতে চাই না, কিংবা এখানে দেমবেলে এর কিংবা এই অ্যাওয়ার্ডটারও এই মুহূর্তে এসে মানে সমালোচনার জায়গা ওইভাবে তৈরি করতে চাই না। আমি মনে করতেছি যে লামিন ইয়ামালের সেকেন্ড থাকাটা মানে মানে ঠিকই আছে, কিন্তু রাফিনার বেলায় আমার অবশ্যই প্রশ্ন আছে, কথা আছে। আমি তো বললাম, আমি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। আগেই তো বললাম যে যখন একটা অ্যাওয়ার্ডের টপ 10 লিস্ট করা হইতেছে তখন লিস্টিং কিংবা সিরিয়ালের মধ্যে কে কোন জায়গাতে থাকতেছে, তখন ওই 10টাই কখনোই সর্বগ্রহণযোগ্যতা পাবে না এবং পাইতেছে না। রাফিনার বেলা হইতেছে না, বিতিনা কিভাবে 3 হয় এইটা নিয়ে আমার কাছে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়তো যাবে, কিন্তু ওইগুলা কথা বলে কোনো লাভ নাই। ইতিহাস ইতিমধ্যেই লেখা হয়ে গেছে, কিংবা মানে পাস্ট ইতিমধ্যেই হয়ে গেছে, গতকালটা ইতিমধ্যেই পাস্ট হয়ে গেছে। ওই পাস্টের মধ্যে বিতিনিয়াই থার্ড এবং রাফিনা ফিফথ, সেইটাই যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই ভালো। আর সামনের দিকে ফোকাস করাটা এখন দরকার। বার্সা গত সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতো, তাহলে এখন যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে এইগুলা বার্সার পক্ষে সবগুলাই চলে আসতো বলে আমি মনে করতেছি একদম। মানে সবগুলাই আসতো। তো কিন্তু বার্সা তো ওইটা মানে তৈরি করে নিতে পারে না, কিন্তু ওইটা নিতে হবে। আমরা জানি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কি পরিমাণ যে গুরুত্ব দেওয়া হয়, কি পরিমাণ যে মানে গণনা করা হয়, সেইটা আসলে মানে প্রাইজলেস। সেইটা আসলে খুব ভালোভাবেই মানে বুঝতে পারা যায়। তো চ্যাম্পিয়ন্স লিগের যেই মর্যাদা কিংবা ওইখানে পারফর্ম করার পরে একটা প্লেয়ার যেভাবে মানে খুব বেশি পরিমাণ মানে লাইমলাইটে আসে, সেইটা কিন্তু মানে 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 বোঝাই যায় কিংবা ওইটা দেখাই যায়। তো ওইখানে পারফর্ম করা এবং ওইখানে দল হিসাবে প্রথমত টিকে থাকা, আর ওই দলকে টিকিয়ে রাখতে পার্সোনাল জায়গা থেকে অনেক বেশি পরিমাণ কন্ট্রিবিউট করা, এই অ্যাওয়ার্ডটা জেতার জন্য অনেক বড় একটা উপাদান কিংবা বৈশিষ্ট্য। সেটা আমরা সবসময় জানি। আমরা লিওনেল মেসিকে দেখছি, তিনি ফুটবল ইতিহাসের একমাত্র প্লেয়ার যিনি টানা চারবার ব্যালন্ডর উইন হয়েছেন। 2009, 10, 11, 12, 9, 10, 11, 12, আমরা এই চারটা বছরে দেখছি লিওনেল মেসি এক টানা তিনি ওইখানে ওই অ্যাওয়ার্ডটা ডমিনেট করছেন। মানে ডমিনেট না, কন্ট্রোল, ওইটা মানে কন্ট্রোলও না, ওইটা ওন করা যেটাকে বলা হয়, ওইটাই করছেন। আমরা ওই সময়ে দেখছি বার্সা কোন পর্যায়ে ছিল। পেপ গুয়ার্দিওলা ছিলেন তখন কোচ। আমি তো ওই সময়ের খেলায় মানে বলতে পারবো না, তো আসলে মানে সরাসরি দেখা কিংবা লাইভ দেখা যেটা, সেটা তো আমার ছিল না। আমি পরবর্তীতে করছি, মানে আস্তে আস্তে জানতে পারছি এবং এখন তো আর অবশ্যই জানি। তো ওই সময় লিওনেল মেসি কীরকম ছিলেন কিংবা মানে ওই সময় লিওনেল মেসির চ্যাম্পিয়ন্স লিগে কী পরিমাণ ছিল, ইম্প্যাক্ট ছিল, সেইটা আমার থেকে আপনারা আরও বেশি জানেন। আর পেপ গুয়ার্দিওলা কীভাবে টিমটাকে বিল্ড করছেন সেটা তো আমরা জানি। তো একটা প্লেয়ার, এই কারণেই বলতেছি, একটা প্লেয়ার যখন খুব বেশি পরিমাণ লাইমলাইটে আসে কিংবা নিজের অবস্থার জানান দেয় খুবই পরিপক্কভাবে, তখন তাকে ওই চ্যাম্পিয়ন্স লিগে পারফর্ম করেই বের হয়ে আসতে হয়, যেটা এই যে উসমান দেমবেলের বেলায় হইতেছে। তো এই যে আবার আমরা যদি আইতানা বনমাতির কথা বলি, সেও তো
মানে একই বিষয়। বার্সাও তো মানে বার্সা যে নারী টিমটা আছে তারাও তো মানে ওয়েফা উইমেন্স যে চ্যাম্পিয়ন্স লিগ আছে ওইখানেও তো খুব ভালো মানে পারফর্ম করে, খুবই ডমিনেট করে। তো আইতানা বনমাতি সে ইতিমধ্যে 3টা জিতে গেছে। সামনের দিকে যদি সে ফিট থাকে 2026-এ ওইখানে যদি বার্সা আবার ভালো করে দল হিসাবে যদি চ্যাম্পিয়ন্স লিগে ভালো করে, অন্যান্য প্ল্যাটফর্মেও ভালো করতে হয়, শুধু যে চ্যাম্পিয়ন্স লিগ সেটা আমি মানে করতেছি না। শুধুই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পারফর্মটা কিন্তু কোনোভাবেই না, ছোট কোনো বিষয় না, এটা অনেক বড়োভাবেই দেখা হয়। আমরা আমরা মানে আহ, মানে সেটা বলতেই হবে। এই প্ল্যাটফর্মে আমরা আমরা দেখছি যে একটা প্লেয়ার যখন ইনজুরি ফ্রি থেকে ধারাবাহিকভাবে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার টিমের হয়ে মাঠের মধ্যে নামে পারফর্ম করে খেলে, তখন তার তার যেই মানে ইম্প্যাক্ট কিংবা তার মাধ্যমে যেই ধরনের আউটকাম বের হয়ে আসতেছে, পারফর্ম বের হয়ে আসতেছে, ওইগুলা খুবই ধারাবাহিকভাবে আমাদের চোখের সামনে থাকে। তখন গিয়ে মানে ওই প্লেয়ারটাকে জাজ করতে পারা একদম ইজি হয়ে দাঁড়ায়, যেটা এই তো উসমান দেম্বেলের বেলায় গতবার মানে এই ইয়াতে হয়েছে। আর গত ইয়াতে জিতছিল রদ্রি ওই ব্যালন্ডরের ইয়াতে, তখনও রদ্রির যে পারফর্মটা সেটা আমাদের সামনে ছিল। এর আগের বার জিতছিলেন লিওনেল মেসি, আমরা তার পারফর্ম সম্পর্কে খুব ভালোভাবে মানে অবগত আছি। এর আগের বার তো বেনজেমা জিতছিলেন, বেনজেমারও পারফর্ম খুবই ভালো ছিল, সেটাও বলতে হবে। আর এই তো বনমাতির কথাই ছিলাম, সে সামনের বার জিততে পারবে কিনা, সেইটা জিতলে টানা 4বার হবে, টানা 4বার হলে লিওনেল মেসির মতো সে মানে পর্যায়ে চলে আসবে। অবশ্যই তার একটা ভালো সুযোগ আছে, টানা 3বার উইন হওয়া কিন্তু এত সহজ বিষয় না, সে করতে পারছে, এই জন্য সে আলাদাভাবে বাহবা পাওয়ার যোগ্য বলে আমি মনে করতেছি। এবং সর্ব ক্লাব, পৃথিবীতে যত ক্লাব আছে সবাই আয়তানা বনমাতিকে মানে কনগ্রাচুলেট করা কিংবা তাকে এই বিষয়টা একটা উদাহরণ হিসাবে, একটা সেটেলমেন্ট হিসাবে কিংবা একটা দৃষ্টান্ত হিসাবে মানে মানে কি বলবো উপস্থাপনের দরকার আছে। এমনকি অনেক আমি মনে করতেছি যে বাচ্চাদের যে স্কুল আছে যেগুলো অনেকটা স্পোর্টস বেসড, আমরা পৃথিবীতে অনেক স্কুল দেখি যেগুলো স্পোর্টস বেসড, অনেক বাচ্চারা তারা ছোটোবেলায় সিলেক্ট করে নেয় যে সে আসলে কোন মানে কোন খেলাটা আস্তে আস্তে করে সে ওইটা শিখতে থাকবে, খেলতে থাকবে। তো ওই ধরনের যে স্কুল আছে ওইগুলোতে আমার কাছে মনে হয় যে তাদের যে পাঠ্য বই আছে ওইগুলাতে আইতানা বনমাতির নাম হিসাবে একটা চ্যাপ্টার ইনক্লুড করা দরকার আছে। ওইখান থেকে বিশেষ করে নারীরা অনেক বেশি পরিমাণ, তারা মানে বাচ্চা যে মেয়েগুলো আছে ওইগুলো অনেক বেশি পরিমাণ ইন্সপায়ার্ড হবে। তবে সেটা ভিন্ন আলোচনা, হয়তো সেটা ভিন্ন বিষয়, সেটা হইতে পারে, সেটা হওয়া অবশ্যই দরকার আছে। টানা 3বার মানে যারা আসলে স্পোর্টসমুখী, যারা খুব বেশি মানে স্পোর্টসমুখী না, শুধু যে স্পোর্টসের মানে এখানে উদাহরণ হিসাবে আইথানা বনমাতিকে সামনে আনা যাবে সেটা না, একজন নারী হিসাবে ফাইট করার, একজন একজন নারী হিসাবে মানে টানা 3বার এরকম বড় অ্যাওয়ার্ড জেতার যে মেন্টালিটি আছে, পারফর্ম করতে পারার যে এবিলিটি আছে, কিংবা নিজের কনসিস্টেন্সি ধরে রাখার যে মানে এনার্জি, এই বিষয়গুলা কত বেশি পরিমাণ দরকার, কতটুকু মানে মানে প্রয়োজন আছে, এগুলা শার্পলি আমার কাছে মনে হয় যে চ্যাপ্টারাইজড করা যাবে। এবং ওইখান থেকে বাচ্চাদেরকে টিচিংয়ের মাধ্যমে এগুলা জানান দেওয়া অবশ্যই দরকার আছে বলে, একদম উচিত বলে আমি মনে করতেছি। তবে সেটা হবে কিনা সেইটা একটা বিষয়। আমরা তো অনেক মানে লিজেন্ড কিংবা অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিংবা কিংবদন্তি মানুষজনের সম্পর্কে অনেক চ্যাপ্টার দেখি কিংবা অনেক ধরনের লেখনী আমরা পাঠ্য বইয়ে দেখি বিশেষ করে, সেগুলো ঠিক আছে। ওইখানে এই আমার কাছে মনে হয় যে বিশেষ করে নারী নারী মানে বাচ্চা যে মেয়েগুলো আছে তাদেরকে ইন্সপায়ার করতে যে ওইখানে মানে এই আমি যে প্রসেসটা বললাম ওইটাকে হয়তো ইনক্লুড করা যেতে পারে। ঠিক আছে, সেটা ভিন্ন বিষয়। আর সে সামনের বার উইন হতে পারবে কিনা সেইটা একটা বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যদি ফিট থাকতে পারে, বার্সা টিম হিসাবে যদি ভালো করে আর ওই টিমের মধ্যে যদি তার ইম্প্যাক্ট ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে সেটা অনেক লম্বা বিষয়, আমি আগে থেকেই কোনো কিছু বলতে চাই না। ইতিমধ্যেই সে 3টে উইন হয়েছে, তবে সামনে উইন হইতে পারবে না সেটাও না, আবার সেটা উইন না হোক সেটাও চাইতেছি না। সে যদি মানে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারে, ওইখানে যদি টিম মানে টিম হিসাবে খেলতে পারে, ওই টিমের মধ্যে যদি তার মানে ইন্ডিভিজুয়াল যেই জায়গাটা সেটা যদি ফেয়ার থাকে, তার ক্যারেক্টার যদি ভালো থাকে, সে তো ক্যারেক্টার অবশ্যই ভালো বলতেই হবে। টানা 3বার উইন হওয়া এটা তো মানে মানে সাধারণ কোনো বিষয় না। টানা 3বার যে উইন হয়েছে, টানা 2বার যে উইন হয়েছে তার ক্যারেক্টার ভালো, সেটা এমনিতেই বলতে হবে।
তো সেখানে সে টানা 3 বার, আরেকবার যদি উইন হইতে চায় সেক্ষেত্রে সে টানা মানে তার তো এক্সপেরিয়েন্স এখানে আর কি বলবো, সে তো এমনিতেই জানে যে তার কিভাবে থাকতে হবে কিভাবে খেলতে হবে। তো ওইভাবে যদি স্বাভাবিকভাবে সে গেম প্লে করতে পারে, তার রুলটা প্লে করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে আবার তার মানে উইন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেই ইতিমধ্যে 28 হয়ে গেছে, আইতানা বনমাতি ইজ 28, মানে অলরেডি সে 28 হয়ে গেছে, 29 হয়ে যাবে সামনে, তারপর 30, তারও 8 হয়ে যাচ্ছে। আমরা নারী যে ফুটবলার আছে তাদেরকে যে খুব বেশি বয়স পর্যন্ত খেলতে দেখি সেটাও না। অ্যালেক্স মর্গান নামক একটা প্লেয়ার ছিল, ওইটা খুব সম্ভবত ইউনাইটেড স্টেটসের নারী দলের, ও ইতিমধ্যেই মানে অপশন নিয়ে নিচ্ছে, 29-এ খুব সম্ভবত অপশন নিছিল। আর ইতিমধ্যেই তো আইথানা বনমাতি 28 হয়ে গেছে, 29, তারপর 30। আমরা হয়তো তাকে আর বেশি বেশি বছর পাবো না, তবে সে যদি আরেকটা উইন হইতে পারে মানে সামনের বছরই, সেটা তাকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাবে, মানে তাকে একদম কোথায় যে নিয়ে যাবে সেইটা ইতিমধ্যেই সে চলে গেছে। তবে সে তার লিগেসি যেটা আছে ইতিমধ্যেই সে স্টার্ট করে ফেলছে টানা 3 বার উইন হওয়ার মধ্য দিয়ে, সেটা সে ধরে রাখতে পারে কিনা সেইটা একটা বিষয়। আর এই তো, আমি আমি এটা চাইবো যে সে তার কনসিস্টেন্সি, তার ফিটনেস, তার মেন্টালিটি এগুলো যাতে মানে ধরে রাখতে পারে, তারপরে গিয়ে উইন হওয়া না হওয়া সেটা তৈরি হবে। আর ওসমান দেমবেলেকে নিয়ে তো আবার শেষমেশ বলতে চাই, সেটা হচ্ছে সে বার্সাতে ছিল, এখানে লিওনেল মেসির সাথে খেলছে, ড্রেসিং রুম তার শেয়ার করা হয়েছে, অন্যান্য প্লেয়াররাও ছিল, আমরা কৌতিনিওকেও দেখছিলাম ওই সময়ে। তো ওসমান দেমবেলে সে যথেষ্ট পরিমাণ বার্সাতে খেলার যে অভিজ্ঞতা সেটা তার আছে, তার ফাইনাল স্পিচেও এখানে বার্সাকে সে রিয়ালাইজ করছে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো লাগার জায়গা তৈরি করে। আবার ওইখানে আন্দ্রেস ইনিয়েস্তা, তারপর রোনালদিনিও, ওনারা উপস্থিত ছিলেন, এক একজন ফুটবলের লিজেন্ড, তাদেরকে নিয়েও তার কথা ছিল। বিশেষ করে সে লিওনেল মেসি ওইখানে উপস্থিত ছিলেন না, তবে লিওনেল মেসির কাছ থেকে সে শিখতে পারছে, জানতে পারছে, সেটাও সে বলছে। তো অবশ্যই বলতে হয় যে সে পিএসজিতে খেললেও বার্সার প্রতি তার যে লিঙ্ক আপ কিংবা কানেকশনটা, সেটা এখনও মানে তার মনের মধ্যে আছে, সে বার্সাকে এখনও ধারণ করে বলে আমি মনে করতেছি। তাছাড়া সে খুব সম্ভবত আহ, মানে বার্সার মধ্য দিয়ে, বার্সায় খেলার মধ্য দিয়ে তার যে আহ, মানে কেরিয়ারের যে একটা গঠন কিংবা স্ট্রাকচার, সেটাকে সে বিল্ড করতে পারছে বলেও আমি মনে করতেছি। তো এইটা অবশ্যই মানে প্রশংসার দাবি রাখবে, যেহেতু সে বার্সাকে এখনও ধারণ করতেছে এবং এত বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে বার্সাকে ফ্রেস করতেছে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং তার প্রতি যে শ্রদ্ধাবোধ সেইটাকে বাড়ায়। তো এই ছিল দুইটা, তারা এইবারে নারী এবং মহিলা, নারী এবং পুরুষ দুই জায়গা থেকে তারা ব্যালন ড'র চ্যাম্পিয়ন হয়েছে। তো তারা তাদের এই ধারাটা ধরে রাখতে পারে কিনা সামনের দিকে সেইটা সময় বলে দিবে।